বিশ্বকে বদলে দেওয়ার মতো দুর্দান্ত আইডিয়া আছে বাংলাদেশের, বিনিয়োগ সম্মেলনের প্রধান উপদেষ্টা। নতুন বিনিয়োগ নিয়ে আশাবাদী অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা, আমলাতান্ত্রিক জটিলতা কমানোর পরামর্শ। ভারতের মাটি ব্যবহার করে তৃতীয় দেশে বাংলাদেশকে বাণিজ্য করতে দেওয়া হবে না, দিল্লির বিবৃতি। জুলাই হত্যা মামলায় মোর্শেদ আলম কারাগারে, আবু সাইদ হত্যার তদন্ত 2 মাসের মধ্যে শেষ করার নির্দেশ। হাসিনা পরিবারের 16 কোটি টাকা অবরুদ্ধ, এস আলমের 90 বিঘা জমি জব্দের আদেশ। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদে, সাথে আছি রীতা চৌধুরী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21tv চ্যানেলে। এছাড়া সংবাদ আরও থাকছে: নাব্য সংকটে নাফ নদী, মিয়ানমারের জলসীমায় গিয়ে আরাকান আর্মির হাতে ঘটছে জিম্মির ঘটনা। বিদেশি বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশকে ল্যান্ড অফ ক্রেজি আইডিয়াস বলে উল্লেখ করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার রাজধানীর এক হোটেলে বিনিয়োগ সম্মেলন 2025-এর উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। ক্ষুদ্র ঋণ বা গ্রামীণ জনগোষ্ঠীর জন্য মোবাইল ফোনের মতো ধারণাগুলো বাংলাদেশে উৎপত্তি হয়েই বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। মেহেদী হাসানের রিপোর্ট। বিদেশি বিনিয়োগকারীদের কাছে দেশের প্রকৃত চিত্র তুলে ধরতেই আয়োজন করা হয় বিনিয়োগ সম্মেলনের। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশে তাদের কাজের অভিজ্ঞতা তুলে ধরেন দেশি বিদেশি বিনিয়োগকারীরা। এরপর 4 ক্যাটাগরিতে এক্সেলেন্স ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয় ফেব্রিক লাগবে, ওয়ালটন, বিকাশ ও স্কয়ার ফার্মাকে। 3 দশকের বেশি সময় ধরে বাংলাদেশে বাস করা ইয়াং ওয়ানের প্রতিষ্ঠাতা কোরীয় নাগরিক কি হাক সাংকে সম্মানসূচক নাগরিকত্ব দেওয়া হয়। এমন সম্মান পেয়ে অভিভূত তিনি। I am truly honored as well as humbled to have this honorary citizenship. উদ্বোধনী অনুষ্ঠানের বক্তৃতায় প্রধান উপদেষ্টা স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ, 74-এর দুর্ভিক্ষ এবং তারপর থেকে আজ পর্যন্ত বাংলাদেশের অগ্রযাত্রার চিত্র তুলে ধরেন। 74 পরবর্তী সময়ে তার ক্ষুদ্র ঋণের সূচনা এবং 90-এর দশকে গ্রামীণ নারীদের জন্য মোবাইল ফোনের ব্যবসার ধারণা গোটা বিশ্বকেই পরিবর্তন করে দিয়েছে বলে জানান ডক্টর ইউনূস। বিদেশি বিনিয়োগকারীদেরও এদেশে এমন সব নতুন নতুন অভিনব ধারণা নিয়ে কাজ করার আহ্বান তার। বাংলাদেশ is a country with crazy ideas to change the world, make things happen. Everyone you saw on the stage receiving the award has a very powerful crazy ideas and made them happen. So we invite you to join that crowd. Not only change Bangladesh by your business, change the world. সরকারের অপেক্ষায় বসে না থেকে সম্পদকে কাজে লাগিয়ে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে সাধারণ মানুষের ভাগ্য বদলে দিতে এগিয়ে আসারও আহ্বান প্রধান উপদেষ্টার। Making money is happiness, definitely, of course. But making other people happy is a super happiness. If you have business in Bangladesh, you will have both happiness and super happiness. পরে 4 দিনব্যাপী বিনিয়োগ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ঘুরে দেখেন বিভিন্ন স্টল। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে বিনিয়োগ সম্মেলন নিয়ে দারুণ আশাবাদী অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। তারা বলছেন, বিদেশি বিনিয়োগ আকর্ষণে এই সম্মেলন নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত করবে। তবে সরকারের কর নীতিতে ধারাবাহিকতা, গ্যাস বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে আনার পরামর্শ তাদের। প্রয়োজনে কিছু ক্ষেত্রে সংস্কারের কথাও বলছেন তারা। বিস্তারিত সাদিয়া লাবুনির রিপোর্টে।
বিনিয়োগ আকর্ষণে ঢাকায় চলছে 4 দিনের বিনিয়োগ সম্মেলন। অংশ নিয়েছে বিশ্বের 50টি দেশের 550 জনের বেশি বিনিয়োগকারী ও ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিনিধি। Thank you. এবারের বিনিয়োগ সম্মেলন নিয়ে আশাবাদী দেশের ব্যবসায়ীরা। তারা বলছেন এই সম্মেলনের মাধ্যমে বিদেশিরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হবেন। এক্ষেত্রে গ্লোবাল সেলিব্রিটি ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যক্তি ইমেজ বিদেশি উদ্যোক্তাদের মাঝে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মত তাদের। আজকে যে সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে, দেশের যে পরিবর্তন হয়েছে, এই সংস্কারগুলি যদি হয়, অব্যবস্থাপনাগুলি যদি দূর হয়, তাহলে এই দেশে বিনিয়োগের অভাব হবে না। যেই টাকা বাইরেগুলি চলে গেছে তারাই টাকাগুলি ঢোকানোর জন্য চেষ্টা করবে। দেশি বিদেশি বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি কান্ট্রি ব্র্যান্ডিংয়েও চলমান সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা অর্থনীতিবিদদের। তবে প্রত্যাশিত সফলতা পেতে আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে আনা, গ্যাস, বিদ্যুৎ, বন্দরের মতো অবকাঠামোগুলো আরও শক্তিশালী করার কথা বলছেন তারা। বিনিয়োগের জন্য যে পরিবেশ দরকার, সেই পরিবেশটা কিন্তু তারা পাবে না, তারা যেভাবে চায় আর কি। কিন্তু সেই জায়গাগুলোতে আমাদেরকে আসলে অ্যাড্রেস করতে হবে, নজর দিতে হবে। বিশেষ করে নিরবচ্ছিন্ন জ্বালানি, দুর্নীতির কথাটি বলা হচ্ছে, এবং যদি বলা হচ্ছে যে আমাদের করের যে বিষয়টা, সরকারকে কিন্তু করের জায়গাটি অন্যান্য দেশের সঙ্গে তুলনা করে বা আমাদের গবেষণার মাধ্যমে যত মিনিমাম কর আরোপ করা যায়, তাহলে আমরা বিদেশি বিনিয়োগ কিন্তু আমরা পাবো। এছাড়া ব্যবসার অনুকূল পরিবেশ, ব্যবসা বান্ধব করনীতি নিশ্চিতের তাগিদ দিয়েছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। সাদিয়া লাবনী, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে যোগদান শেষে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকলে দেশে অর্থনৈতিক অবস্থা ভালো হবে। সুতরাং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এই প্রক্রিয়া শুরু করতে হবে। বিএনপির রাজনীতি হতে প্রাইভেট সেক্টর লেড গ্রোথ, এই এক্সপোর্ট লেড গ্রোথ, আপনার পলিটিক্স অফ প্রোডাকশন অর্থাৎ উন্নয়নের রাজনীতি, অর্থাৎ বিনিয়োগের রাজনীতি। সুতরাং আমাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটাকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব এবং আমরা জানি এটার উচ্চতা অনেক বেশি। আজকে শুরু হয়েছে, আমরা চেষ্টা করব আগামী দিনে আরও উচ্চতর পর্যায়ে বাংলাদেশের বিনিয়োগের মাধ্যমে দেশের অর্থনীতিকে গড়তে পারি। চলতি অর্থবছরে বাংলাদেশের অর্থনীতি চাপে থাকলেও আগামী বছর তা ঘুরে দাঁড়াবে বলে পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। সংস্থাটির মতে 2024-25 অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি হতে পারে 3.9% এবং পরের বছর তা বেড়ে হবে 5.1%। বুধবার ডেভেলপমেন্ট আউটলুক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এডিবি। সংস্থাটি বলছে, চলতি অর্থবছরের সার্বিক মূল্যস্ফীতি 10.2% হলেও আগামী বছর তা 8% নেমে আসবে। রাজনৈতিক অস্থিরতার জেরে সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হওয়ায় চলতি অর্থবছরের প্রবৃদ্ধির প্রাক্কলন কমিয়েছে সংস্থাটি। তবে আগামী অর্থবছরে বিনিয়োগ পরিস্থিতি উন্নয়ন এবং সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতায় বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে বলে উল্লেখ করে এডিবি জানিয়েছে, নির্বাচনকে কেন্দ্র করে খরচ বৃদ্ধি ও রাজনৈতিক উত্তেজনা, প্রাকৃতিক দুর্যোগ এবং যুক্তরাষ্ট্রের চড়া শুল্ক আরোপ বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ হিসেবে থাকবে। Bangladesh, currently faces multiple macroeconomic challenges. And also there is external headwinds such as US tariffs. So the government has to tackle these challenges in one way or another. And in our view, the most urgent challenge may be persistently high inflation. নির্বাচনের রোড ম্যাপের দাবিতে প্রধান উপদেষ্টার সাথে আগামী 16 এপ্রিল বৈঠকে বসবে বিএনপি। এর আগে নির্বাচন নিয়ে ধোঁয়াশা দূর করতে পূর্ণাঙ্গ রোড ম্যাপের জন্য প্রধান উপদেষ্টার সাথে দেখা করার সময় চায় দলটি। আলোচনার পর দলের পরবর্তী কর্মসূচি নিয়ে সিদ্ধান্ত আসবে বলে জানান বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিস্তারিত মাহিলা ইসলামীর প্রতিবেদনে। সমসাময়িক বিষয় নিয়ে দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনের কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, নির্বাচন নিয়ে বিভিন্ন মহলের মধ্যে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে, তাই ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের রোডম্যাপ ঘোষণার জন্য প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের জন্য সময় চাইবে বিএনপি। মাননীয় প্রধান উপদেষ্টার কাছে সুনির্দিষ্টভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য
ডিসেম্বরের আগে একটা রোডম্যাপ অবশ্যই আমরা চাইব, যাতে উনি ক্লিয়ারলি জাতির সামনে যথাযথ প্রক্রিয়ায় উপস্থাপন করেন। ঐকমত্য কমিশনের প্রস্তাব আর সংবিধানের ধর্মনিরপেক্ষতা রাখা বা না রাখা নিয়ে প্রশ্ন করলে এই নেতা জানান, ধর্মনিরপেক্ষতা নিয়ে কোনো প্রস্তাবনা দেয়নি বিএনপি। একটা প্রস্তাব দেওয়া হয়েছে যে ধর্মনিরপেক্ষতা ইত্যাদি এগুলো বিলুপ্ত করা হোক। এখন বিভ্রান্তিটা ওই জায়গায়, আমরা সেখানে বলেছি একমত নই, কিন্তু আমরা এই চাই। হ্যাঁ, আমরা চেয়েছি পঞ্চম সংশোধনীতে যেটা গৃহীত হয়েছে, যেটা পঞ্চদশ সংশোধনীর পূর্বাবস্থা, সেইটা আমরা বহাল করা হোক, সেটা চেয়েছি। কিন্তু সবাই মনে করছে যে ধর্মনিরপেক্ষতা বাতিলের কথা বলছে, আপনারা সেটা একমত নন কেন? বিষয়টা তা নয়। আমরা পরিষ্কার করার জন্য বলছি যে আপনাদের যে প্রতিস্থাপন, বহুত্ববাদ সহ অন্যান্য বিষয়, এই বিষয়গুলো একসাথে আসতে হবে। এদিকে গাজায় ইসরায়েলি গণহত্যা প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। সবাই মিলে এক বাক্যে একযোগে প্রতিবাদকে আরো কড়া করতে হবে এবং ইসরায়েলকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। ইসরায়েলিদের কালো হাত ভেঙে দাও, পুড়িয়ে দাও। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। ট্রান্সশিপমেন্টের মাধ্যমে ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশে পণ্য তৃতীয় দেশে যাওয়ার ব্যবস্থা বাতিল করেছে ভারত। মঙ্গলবার ভারতের সেন্ট্রাল বোর্ড অব ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস এই সুবিধা বাতিল করে আদেশ জারি করে। এই আদেশের কারণে ভুটান, নেপাল ও মিয়ানমারের মতো তৃতীয় দেশে সহজে পণ্য পাঠাতে পারবে না বাংলাদেশ। আফসানা লীলার ডেস্ক রিপোর্ট। ভারতের স্থল সীমান্ত ব্যবহার করে বাংলাদেশ থেকে ভুটান, নেপাল, মিয়ানমার সহ তৃতীয় কোনো দেশে রপ্তানি পণ্যের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত। ভারতের সেন্ট্রাল বোর্ড অব ইনডিরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস CVIC এক সার্কুলারে এই সিদ্ধান্ত জানায়। এর পাশাপাশি 2020 সালের 29 জুন দেয়া এ সংক্রান্ত আদেশও বাতিল করা হয়। বাতিল আদেশে আরও বলা হয়, যেসব পণ্য বোঝাই যানবাহন ইতিমধ্যে ভারতের ভূখণ্ডে আছে সেগুলো দ্রুত ভারতের ভূখণ্ড ত্যাগ করবে। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস প্রতিবেদনে জানায়, ভারতের 7 সিস্টার্স অঞ্চল নিয়ে বাংলাদেশের বর্তমান ভাবনা এবং ভারতের উত্তর পূর্বাঞ্চলে চীনের অর্থনৈতিক প্রভাব সম্প্রসারণে বাংলাদেশের সমর্থনের অভিপ্রায় প্রকাশের কারণে ভারত এই সিদ্ধান্ত নিয়েছে। বেশ কিছুদিন ধরে ভারতের রপ্তানিকারকরা, বিশেষ করে পোশাক খাতের ব্যবসায়ীরা প্রতিবেশী বাংলাদেশকে দেয়া এই সুবিধা প্রত্যাহারের জন্য নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে আসছিল। ভারত 2020 সালের জুন থেকে বাংলাদেশকে পণ্য রপ্তানির এই সুবিধা দিয়েছিল। ট্রানজিট সুবিধা বাতিলের ফলে বাংলাদেশের রপ্তানিকারকদের খরচ ও সময় বৃদ্ধি পাবে। বিশেষ করে ভুটান ও নেপালের মতো দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বাণিজ্যে প্রভাব পড়বে। এমন এক সময়ে ভারত বাংলাদেশকে দেয়া সুবিধা বাতিল করল, যার কয়েকদিন আগে ভারত বাংলাদেশ সহ বিশ্বের কয়েক ডজন দেশ ও অঞ্চলের বিরুদ্ধে উচ্চমাত্রার শুল্ক আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। ধানমন্ডি থানার শামীম হত্যা মামলায় বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান ও নোয়াখালী 2 আসনের সাবেক সংসদ সদস্য মোর্শেদ আলমকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত। শুনানি শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, আওয়ামী লীগকে স্বৈরাচারী বানাতে মোর্শেদ আলমের ভূমিকা ছিল। ছাত্র আন্দোলন দমনেও শেখ হাসিনাকে সহযোগিতা করেছেন তিনি। মাহতাব মিনহাজের প্রতিবেদন। জুলাই অভ্যুত্থানে রাজধানীর ধানমন্ডিতে মোহাম্মদ শামীম নামে এক শিশুকে হত্যার অভিযোগে করা মামলায় বুধবার সিএমএম আদালতে আনা হয় বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান ও বেসরকারি টেলিভিশন RTVর ব্যবস্থাপনা পরিচালক মোর্শেদ আলমকে। এর আগে তাকে আদালতে হাজির করে PBI-এর উপপরিদর্শক শাহিন মিয়া কারাগারে রাখার আবেদন করেন। একই সাথে তার জামিন চেয়ে আবেদন করেন আসামি পক্ষের আইনজীবী। পরে দুই পক্ষের শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আজকে যে আসামি মোর্শেদ আলম, সে এই মামলার এজাহার নামী আসামি। তাকে দীর্ঘদিন সে পলাতক থাকে। পুলিশ আজকে তাকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে নিয়ে আসে এবং আদালতে আনার পরে তার পক্ষে আসামির পক্ষে তার আইনজীবীরা জামিনের প্রার্থনা করেন। উভয় বক্তব্য শোনার পর বিজ্ঞ আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে CW মূল্যে জেল হাজতে পালন করেন। আমরা বলেছি উনি পলাতক ছিলেন না এবং এজাহারে যে ধানমন্ডি থানার মামলা 3/10/24 ওনার কোনো সম্পৃক্ততা নাই এবং এজাহারে ওনার শুধু নামটা আছে এবং স্পেসিফিকভাবে ওনার কোনো এলিগেশন নাই। উনি হচ্ছে 87 নম্বর আসামি। মঙ্গলবার রাতে রাজধানীর গুলশান 2 থেকে মোর্শেদ আলমকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
মাহতাব মিনহাজ, একুশে টেলিভিশন, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যার তদন্ত 2 মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। সেই সঙ্গে আলোচিত এই হত্যাকাণ্ডে 4 আসামিকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। তদন্ত শেষ করতে সময় বেঁধে দেওয়া হয়েছে 15 জুন। চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেয়। বিস্তারিত শাকির আরজু রিপোর্টে। জুলাই কোটা আন্দোলনে বুলেটের দিকে বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকা রংপুরের আবু সাইদ নিহত হন 16 জুলাই। গুলি খাইছে একটা। আবু সাইদের হত্যার বিচার চেয়ে তার পরিবার 13 জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দেয়। সেই মামলার তদন্ত একেবারে শেষ পর্যায়ে বলে ট্রাইব্যুনালকে জানালো প্রসিকিউশন, যেখানে 26 জনের বিরুদ্ধে অপরাধের প্রমাণ মিলেছে, যার প্রধান আসামি হিসেবে নাম আসতে পারে শেখ হাসিনার। ম্যাটার অফ ইনভেস্টিগেশন। তবে আপনারা দেখেছেন যে আপনি যার নাম বলছেন ওনার ইনভেস্টিগেশনে অনেক ঘটনাই ঘটেছে, তদন্তে আসবে। এই মামলার সাথে সম্পৃক্ততা থাকলে তিনি আসামি হবেন। আর এই মামলাতে এই ধরনের আইসিটির মামলায় আপনারা জানেন যে একাধিক আসামি, একাধিক বিচার হতে কোনো বাধা নাই। এদিন আবু সাইদ হত্যাকাণ্ডে পুলিশ কনস্টেবল আমির হোসেন সহ 4 জনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠায় ট্রাইব্যুনাল। আবু সাইদের হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের 4 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। একজন হচ্ছে আমির হোসেন, আর একজন সুজন চন্দ্র রায়, আর একজন শরীফুল ইসলাম এবং আর একজন হচ্ছেন মোহাম্মদ ইমরান চৌধুরী। তাদেরকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করেছে এবং আমরা 2 মাস সময় চেয়েছিলাম। 2 মাস সময় মঞ্জুর হয়েছে তদন্ত রিপোর্ট দাখিল করার জন্য। অপরদিকে কল্যাণপুরের জাহাজবাড়িতে 9 জনকে জঙ্গি সাজিয়ে হত্যার ঘটনায় সাবেক আইজিপি শহীদুল হক, ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া ও পুলিশ কর্মকর্তা জসিমউদ্দিন মোল্লাকে 1 দিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল। শাকির আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। ব্যারিস্টার তুরিন আফরোজ আওয়ামী সমর্থিত প্রভাবশালী এই আইনজীবী ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর। ক্ষমতার অপব্যবহার করে কর্মজীবন থেকে শুরু করে ব্যক্তিগত জীবনে জন্ম দিয়েছেন নানা বিতর্কের। এতটাই অপরাধপ্রবণ হয়ে উঠেছিলেন যে খোদ তৎকালীন আওয়ামী সরকারই বাধ্য হয়ে তাকে ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অপসারণ করে। মাহতাব মিনহাজের রিপোর্ট। ব্যারিস্টার তুরিন আফরোজ এক সময় ছিলেন মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দাপুটে প্রসিকিউটর। জামায়াতে ইসলামীর শীর্ষ নেতা গোলাম আজমের মামলাসহ গুরুত্বপূর্ণ বেশ কিছু মামলা পরিচালনার দায়িত্ব পালন করতে গিয়ে আলোচনায় আসেন প্রভাবশালী এই আওয়ামী সমর্থক আইনজীবী। আলোচনায় আসার পর থেকে জন্ম দেন একের পর এক বিতর্কের। পেশায় আইনজীবী হলেও নানান কর্মকাণ্ডে বিতর্কে জড়িয়েছেন কর্মজীবন থেকে শুরু করে ব্যক্তিগত জীবনে। নিজ মাকে জামায়াতের রোকন সাজিয়ে 2018 সালে বাড়ি থেকে বের করে দিয়ে সম্পত্তি দখলের মতো অভিযোগ রয়েছে এই আইনজীবীর বিরুদ্ধে। তুরিন আফরোজ আমার মাকে পুলিশ প্রশাসনের সহায়তায় এক কাপড়ে বের হতে উদ্যত করে আমার পুরো বাড়িটি দখল করে নেয়। আমার মেয়ে ব্যারিস্টার তুরিন আফরোজ আজ 2 বছর 3 মাস 19 দিন আমি আমার বাসার বাইরে। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউটর থাকার সময় জামায়াতের প্রয়াত আমির গোলাম আজম ও বিএনপির প্রয়াত নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর মামলা পরিচালনায় বিতর্কিত ভূমিকা পালন করেন তিনি। 2019 সালে এনএসআই ও পাসপোর্ট অধিদপ্তরের সাবেক মহাপরিচালক মোহাম্মদ ওয়াহিদুল হকের যুদ্ধাপরাধের বিচার পরিচালনা করতে গিয়ে তার সঙ্গে গোপন আতাতের অভিযোগে ট্রাইব্যুনাল থেকে বাধ্যতামূলক অপসারণ করা হয় তুরিন আফরোজকে। এক সময়ের সেই দাপুটে আইনজীবী ব্যারিস্টার তুরিন আফরোজকে রাজধানীর উত্তরা পশ্চিম থানার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়ে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার করে 4 দিনের রিমান্ডে নেওয়া হয়। গ্রেপ্তারের সময় তার বাসা থেকে সরকার বিরোধী নানা নথি পাওয়ায় তার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের আরেকটি মামলা প্রক্রিয়াধীন বলে জানায় পুলিশ। মাহতাব মিনহাজ, একুশে টেলিভিশন, ঢাকা। শেখ হাসিনা ও তার পরিবারের ব্যাংক হিসাবে থাকা 16 কোটি টাকা অবরোধের আদেশ দিয়েছে আদালত। দুদকের করা মামলার পরিপ্রেক্ষিতে আদালত এই আদেশ দেন। এছাড়াও রাষ্ট্রীয় কোষাগারের টাকা খরচ করে মুজিব বর্ষ পালন ও শেখ মুজিবের 10,000-এর বেশি ম্যুরাল নির্মাণের অভিযোগে 7 সদস্যের তদন্ত কমিটিও গঠন করেছে দুদক। এদিকে এস আলম ও তার পরিবারের নামে থাকা 90 বিঘা সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। বিস্তারিত সুমাইয়া খানের রিপোর্টে।
শেখ হাসিনা বাংলাদেশের দীর্ঘমেয়াদী এক শাসক, যার আমলে অবকাঠামো উন্নয়ন, ডিজিটাল অগ্রগতি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি লক্ষ্য করার মতো হলেও উঠে এসেছে নানা প্রশ্ন, বিশেষ করে সম্পদের উৎস ও রাজনৈতিক প্রভাবকে ঘিরে বারবার দুর্নীতি করে বড় অঙ্কের টাকা আত্মসাতের তথ্য। দুর্নীতির এসব অভিযোগ থাকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল এবং তাদের স্বার্থ সংশ্লিষ্টদের নামে থাকা 16 কোটি 12 লাখ টাকা সহ ব্যাংক হিসেব অবরোধের আদেশ দিয়েছেন আদালত। এছাড়াও শেখ হাসিনা, বোন শেখ রেহানা সহ অন্যদের বিরুদ্ধে রাষ্ট্রীয় কোষাগার থেকে 4,000 কোটি টাকা খরচ করে মুজিব বর্ষ পালন ও 10,000-এর বেশি মুরাল নির্মাণের অভিযোগে তদন্ত কমিটি গঠন করেছে দুদক। শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী এবং তার বোন শেখ রেহানা সহ অন্যান্যের বিরুদ্ধে রাষ্ট্রীয় কোষাগার হতে প্রায় 4,000 কোটি টাকা ব্যয় করে শেখ মুজিবুর রহমান জন্মশতবার্ষিকী, মুজিব বর্ষ পালন এবং শেখ মুজিবের 10,000-এর বেশি মুরাল ও ভাস্কর্য নির্মাণ করে অর্থ অপচয় ও ক্ষতি সাধনের অভিযোগ সংক্রান্ত একটি অভিযোগ অনুসন্ধান চলমান রয়েছে। এদিকে ব্যবসায়ী গোষ্ঠী এসালম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার পরিবারের স্বার্থ সংশ্লিষ্টদের নামে থাকা 90 বিঘা জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। স্বস্তি ছিল এবারে ঈদ যাত্রায়, সড়কে কমেছে মৃত্যু, বলছে যাত্রী কল্যাণ সমিতি। আবার আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদে। বাংলাদেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নয়নে একযোগে কাজ করতে যুক্তরাজ্যের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশটির বাণিজ্য দূত ব্যারনেস রোজি উইন্টারটন সাক্ষাৎ করতে এলে এই আহ্বান জানান তিনি। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ একটি পুনর্গঠন প্রক্রিয়ার মধ্যে আছে, ধ্বংসপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনে সরকার জোর দিয়েছে। এরপর স্প্যানিশ রিটেইল ইন্ডিটেক্স এর প্রধান নির্বাহী কর্মকর্তা অস্কার গেরিক মেরিডাস প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন। সবশেষ হোলসেম গ্রুপের নির্বাহী কমিটির সদস্য মার্টিন ক্রাইজেনার প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে বাংলাদেশের বাজারে তাদের বিনিয়োগ অব্যাহত রাখার কথা জানান। চলতি বছর 3.5 লাখ মেট্রিক টন ধান এবং 14 লাখ মেট্রিক টন চাল সংগ্রহের পরিকল্পনা সরকারের। সচিবালয়ের খাদ্য পরিকল্পনা ও পরিধান কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ এ তথ্য জানান। এ সময় অর্থ উপদেষ্টা বলেন, এবছর ধান চাল সংগ্রহের শেষ সময় 24 এপ্রিল থেকে 31 আগস্ট পর্যন্ত। বোরো মৌসুমে ধানের ক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে 36 টাকা, আর চালের মূল্য নির্ধারণ করা হয়েছে 49 টাকা এবং গমের মূল্য নির্ধারণ করা হয়েছে 36 টাকা। যতটুকু প্রয়োজন ততটুকুই পরিমাণ সংগ্রহ করা হবে। এ সময় চলতি বছর লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশি ফসল উৎপাদন হবে বলে আশা জানান কৃষি উপদেষ্টা। তারপর অতিবৃষ্টি হওয়ার ফলে ফসলের ক্ষতি হওয়া সত্ত্বেও আমরা কিন্তু নিয়মিতভাবে সার আমদানি করে, চাল বিভিন্ন আমদানি করে মোটামুটি কিন্তু আমরা স্টেবল রেখেছি। এই প্রেক্ষিতে আমরা তখন আবার ধানের এবং চালের সংগ্রহ আমরা করেছি। আমাদের টার্গেটটা মোটামুটি পরিপূর্ণ হয়েছে। লক্ষ্যমাত্রার থেকে আশা করতেছি আল্লাহ দিলে এবার উৎপাদন আরও বেশি হবে। তাও আবার যেহেতু জানেন যেহেতু পরিস্থিতির উপরে নির্ভর করে, যেহেতু এটা ওয়েদারটার উপর অনেকটা নির্ভরশীল। প্রবাসীদের ভোটের আওতায় আনা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তাদের ভোটাধিকার নিশ্চিত করতে কোনো একক পদ্ধতি নয়, এক এক দেশের জন্য এক এক পদ্ধতির ভোট দান পদ্ধতি প্রবর্তন বা ব্যবহার করা যায় কিনা সে বিষয়ে চিন্তা করছে নির্বাচন কমিশন। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রেস ব্রিফিংয়ে এই কথা জানান নির্বাচন কমিশনার। বিস্তারিত নাহিদ সিয়াজি নিম্মি রিপোর্টে। প্রবাসী ভোটারদের ভোটের ব্যবস্থা করতে ব্যস্ত নির্বাচন কমিশন। তারই পদ্ধতি ও প্রস্তুতি বিষয়ে জানাতে নির্বাচন কমিশন ভবনে ডাকা হয় প্রেস ব্রিফিং, যেখানে ব্রিফ করেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। যথাযথভাবে উপস্থাপন হওয়া জানান, প্রধান উপদেষ্টার অভিপ্রায়ের কারণেই প্রবাসী ভোটারদের ভোটের জন্য প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে 3 পদ্ধতি। আমরা কমিশন 3টি পদ্ধতিকে প্রাথমিকভাবে শর্টলিস্ট করেছি। এই 3টি পদ্ধতি হচ্ছে পোস্টাল ব্যালট, যেটি আমাদের অ্যাভেলেবল সময়ের মধ্যে সম্পন্ন করা সম্ভব, 2 অনলাইন ভোটিং, 3 প্রক্সি ভোটিং। তবে কোন পদ্ধতি বাংলাদেশিদের জন্য ভালো হবে তার সিদ্ধান্ত নিতে প্রয়োজন হবে পদ্ধতিগুলোর পাইলটিং কিংবা ট্রায়ালের।
প্রবাসী ভোটারদের জন্য একটা রেজিস্ট্রেশনের ব্যবস্থা রাখতে হবে। এটা বলতে ভোটার রেজিস্ট্রেশন না, এটা হচ্ছে প্রবাস থেকে ভোট দেওয়ার জন্য রেজিস্ট্রেশন। সকল পদ্ধতিরই সবলতা এবং দুর্বলতা আছে, কারণ যে ভোটটি বুথের ভিতরে ভোটার নিজে দিতে পারে না, সেই ভোটের উপরে ইনফ্লুয়েন্স তো আছেই, এবং সকল পদ্ধতির জন্যই একটা ট্রায়াল প্রয়োজন হবে। প্রবাসী ভোটারদের ভোটের কার্যক্রম স্বল্প সময়ে বাস্তবায়নযোগ্য করতেই নির্বাচন কমিশন কাজ করছে বলে জানান নির্বাচন কমিশনার। আমরা বাংলাদেশি প্রবাসীদের এবারে ভোটের আওতায় আনতে পারবো। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা। অন্তর্বর্তী সরকারকে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জাতীয় সরকারের রূপদান করতে হবে, এই দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ। দুপুরে জাতীয় ঐক্যমত কমিশনে গিয়ে 5টি সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশের বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন দলের নেতাকর্মীরা। জাতীয় নির্বাচনে অংশ নিতে 25 বছরের পরিবর্তে 23 বছর করার সুপারিশ করে গণ অধিকার পরিষদ। এর আগে কমিশন কার্যালয়ে নিজেদের মতামত জানাতে চায় বিকল্পধারা। জানায় পৌরসভার কাউন্সিলর ও ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন প্রত্যক্ষ ভোটে চায় দলটি। 5 আগস্টের পর গঠিত হওয়া সংস্কার কমিশনগুলোর প্রায় সবগুলো প্রস্তাবেই তারা একমত বলে জানায়। এবছর ঈদ যাত্রায় সড়ক, রেল ও নৌপথে 340টি দুর্ঘটনা, 352 জন নিহত ও 825 জন আহত হয়েছেন। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি সড়ক দুর্ঘটনা মনিটরিং সেলের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে যাত্রী কল্যাণ সমিতির এক সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাসচিব জানান, বিগত ঈদের তুলনায় সড়ক দুর্ঘটনা কমেছে 21 ভাগ, পাশাপাশি কমেছে নিহত ও আহতের সংখ্যাও। এজন্য সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর সরব উপস্থিতি, ভোক্তা অধিকারের যাত্রীবান্ধব অভিযান, মালিক সমিতির প্রভাব মুক্ত সহ বেশ কিছু পদক্ষেপের কথা তুলে ধরা হয়। তবে এবারে ঈদের অতিরিক্ত ভাড়া আদায় অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে বলে জানান তিনি। এছাড়া এবার ঈদযাত্রা বিগত বছরের থেকে কিছুটা স্বস্তিদায়ক ছিল উল্লেখ করা হয়। এবারের ঈদযাত্রা খানিকটা স্বস্তিদায়ক হয়েছে বলে আমাদের সকলে আমরা প্রত্যক্ষ করেছি। সড়ক, রেল ও নৌপথে সর্বমোট 340টি দুর্ঘটনায় 352 জন নিহত, 835 জন আহত হয়েছে। আগামীকাল শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। অংশ নিচ্ছেন 19,28,000 পরীক্ষার্থী। পরীক্ষার সুষ্ঠু, সুন্দর, নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের জন্য কয়েকটি নির্দেশনা জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়ক কমিটি। আন্তঃশিক্ষা বোর্ড জানায়, বাংলার প্রথম পত্র দিয়ে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা। পরীক্ষা শুরুর 30 মিনিট আগে শিক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের কথা জানানো হয়। প্রশ্নপত্র ফাঁসের গুজব ঠেকাতে নিয়মিত সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি চলছে। নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। পরীক্ষা চলার সময় 13 মে পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড। সেই সঙ্গে প্রশ্ন ফাঁসের গুজবের বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানানো হয়। এদিকে ঢাকা মহানগরী কেন্দ্রের 200 গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে ডিএমপি। দীর্ঘদিন খনন কাজ না হওয়ায় নাব্যতা সংকটে নাফ নদী। এতে ইয়াঙ্গুন থেকে টেকনাফ স্থলবন্দরে আসতে পণ্যবাহী কার্গো জাহাজগুলোকে মিয়ানমারের সিংহভাগ জলসীমা ব্যবহার করতে হয়। ফলে তল্লাশির নামে প্রায়ই আরাকান আর্মির হাতে জিম্মি হয়ে পড়ে জাহাজগুলো। জাহাজ চলাচল নির্বিঘ্ন করতে লাইকাংদিয়া এলাকায় জরুরি খনন প্রয়োজন। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কক্সবাজারের টেকনাফ, সেন্ট মার্টিন ও মিয়ানমারের সাথে যোগাযোগের প্রধান মাধ্যম নাফ নদী। নদীর মোহনার দুটি স্থানে ভরাট হয়ে জেগে উঠেছে ডুবুচর। এতে মিয়ানমার জলসীমার একটি অংশ ব্যবহার করায় আরাকান আর্মির রোশানলে পড়া সহ পণ্য আনা নেয়া করতে নানা সমস্যায় পড়তে হয়। জানুয়ারি থেকে মার্চের মাঝামাঝি পর্যন্ত পণ্য নিয়ে আসার পথে মিয়ানমারের জলসীমায় তল্লাশির কথা বলে 4টি কার্গো জাহাজ নিয়ে যায় আরাকান আর্মি। এছাড়া প্রতিনিয়ত জিম্মি হচ্ছে মাছ ধরার ট্রলার সহ অন্যান্য নৌযান। সংকট সমাধানে সাপরির দ্বীপ ও নাইকংদিয়ার ভরাট অংশ খনন এবং সাগরে গোলার চরে জেটি ঘাট নির্মাণ দরকার। আপনাদের মোহনার মধ্যে নম্রতা না থাকার কারণে মায়ানমার সীমানা হয়ে আমাদের দেশের মধ্যে বুটগুলো ঢুকতে হয়, যার কারণে আমাদের দেশের যে বুটগুলো আসতে গিয়ে ওখানে আরকান আর্মিরা এগুলো আটক করে ফেলে। ওইখান থেকে আসার সময় আরকান বাহিনী আটকে ফেলে, তখন আমাদের অনেক সমস্যা, মাল আসা যাওয়া করতে। বাংলাদেশের অভ্যন্তরে যে নদী সীমানাটা
সেখানে যদি নাব্যতা সংকটটা যদি নিরসন করা যায়, জাহাজগুলো আপনার ওই নদীপথ অনুসরণ করে যদি এই বন্দরে আসতে পারে, তাহলে হয়তো আরাকান আর্মির হস্তক্ষেপ থেকে মুক্ত থাকবে। পরিবেশবাদী সংগঠনের নেতারা বলছেন, সেন্ট মার্টিনের হোটেল মোটেল ও নাফ নদীর উজান থেকে আসা পলি, বর্জ্য ও পর্যটকবাহী জাহাজগুলোর খাবারের প্যাকেট, প্লাস্টিক বোতল, ক্যান, পলিথিনের কারণে স্বচ্ছ নীল পানি ঘোলাটে ও ভরাট হয়ে যাচ্ছে। হোটেলের ময়লার স্তূপ, সেগুলো জাহাজের ময়লার স্তূপ, সেগুলো নদীতে পড়ছে, পানিও দূষিত হচ্ছে, নদীর পানিও অনেকটা এখন বিষাক্ত হয়ে গেছে। একই সাথে নব্যতা হারাচ্ছে নাব নদী। সেখান থেকে আমাদের উত্তরণের উপায় হচ্ছে যত দ্রুত সম্ভব এই নাব নদীকে উন্মুক্ত রাখা এবং এই নাব নদীকে খনন করার জন্য পদক্ষেপ গ্রহণ করা। সংকট সমাধানে দ্রুত কার্যকর উদ্যোগ দেখতে চান ভুক্তভোগীরা। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নিচে আবারও সংবাদ বিরতি। যখন ফিরবো তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। মাগুরার শিশু আসিয়ার বিচার শুরু না হওয়ায় হতাশ পরিবার ও এলাকাবাসী। আবার আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদে। আগামীতে বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক আরও মজবুত হবে বলে মন্তব্য করেছেন ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার। দুপুরে হিলি স্থলবন্দরে ব্যবসায়ী ও কাস্টমস কর্মকর্তাদের সাথে মতবিনিময়ের সময় তিনি একথা বলেন। দুদেশের মাঝে ব্যবসায়িক গভীর সম্পর্ক রয়েছে জানিয়ে মনোজ কুমার সম্পর্ক আরও দৃঢ় করতে ব্যবসায়ীদের সহযোগিতার আহ্বান জানান। দুদেশের মাঝে ভিসা জটিলতা দূর করতে কাজ চলমান আছে বলেও জানান ভারতীয় হাইকমিশনার। এর আগে তিনি হিলি সীমান্তে চেকপোস্টে গেটে বিজিবি ও বিএসএফ এর সাথে শুভেচ্ছা বিনিময় করেন। মাগুরার শিশু আসিয়ার মৃত্যু ২৬ দিন পেরিয়ে গেলেও এখনও বিচার কাজ শুরু না হওয়ায় হতাশা জানিয়েছে তার পরিবার, স্বজন ও এলাকাবাসী। এদিকে আসিয়ার বড় বোনের শ্বশুর মামলার প্রধান আসামি হিটু শেখের ডিএনএ ধর্ষণের সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে বলে নিশ্চিত করেছে পুলিশ। এখন দ্রুত বিচার কাজ শুরু করার দাবি পরিবারের। মাগুরা প্রতিনিধি মাসুম বিল্লার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গত মার্চের ৫ তারিখ বোনের বাড়িতে বেড়াতে গিয়ে নির্মম নির্যাতনের শিকার হয় শিশু আসিয়া। মৃত্যুর সাথে লড়াই করে হার মানে ৯ দিন পর। ঘটনার পর দ্রুততম সময়ে আসিয়ার ধর্ষণ ও হত্যার বিচার শুরু হওয়ার কথা বলা হয় বিভিন্ন মহল থেকে। তা না হয় হতাশ স্বজন, প্রতিবেশীরা। এই আসামিদের আমরা ফাঁসি চাই, এদের ন্যায্য বিচার চাই। মাঝে মাঝে আমরা আসতেছি, খোঁজ খবর নিচ্ছি, কিন্তু বিচারের কার্যক্রমটা আমাদের দ্রুত শেষ করা প্রয়োজন। আদরের মেয়ে আসিয়াকে ছবির মাঝে খুঁজে ফেরেন মা আয়েশা খাতুন। দোষীদের দ্রুত শাস্তি নিশ্চিতের দাবি তার। সবার কাছে আমাদের একটাই অনুরোধ যে এই কোর্ট খোলার সাথে সাথেই যেন আমার মনের কার্যকর আমি সুস্থভাবে দেখতে চাই। এখনও আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করতে না পারায় ক্ষোভ জানিয়েছেন আইনজীবীরা। মামলার দীর্ঘসূত্রিতা কিন্তু রয়ে গেছে। এখন পর্যন্ত পুলিশ চার্জশিট দিতে পারেনি। চার্জশিট দাখিল হওয়ার পর যদি মামলায় কোনো ত্রুটি বিচ্যুতি থেকে থাকে, আমরা সে বিষয়ে প্রসিকিউশনের পক্ষে আমরা সহযোগিতা করব। আমরা যত দ্রুততম সময়ের মধ্যেই হোক আমরা এই মকদ্দমার বিচার নিশ্চিত করব। আশা করি ২-১ দিনের ভিতরে এই তদন্তকারী কর্মকর্তা পুলিশ প্রতিবেদন দাখিল করবেন। এদিকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার প্রধান আসামি হিটু শেখের ডিএনএ টেস্টে ধর্ষণের সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে। বিষয়টি নিশ্চিত করেন খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল হক। অন্য ৩ আসামির ব্যাপারে তদন্ত চলমান আছে। আসিয়া ধর্ষণের দায় স্বীকার করা প্রধান আসামি হিটু শেখ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ার পর থেকে কারাগারে আছেন। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। এরই সাথে শেষ করছি সন্ধ্যার ২১ সংবাদ। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। বিশ্বকে বদলে দেওয়ার মতো দুর্দান্ত আইডিয়া আছে বাংলাদেশের, বিনিয়োগ সম্মেলনে প্রধান উপদেষ্টা। নতুন বিনিয়োগ নিয়ে আশাবাদী অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা, আমলাতান্ত্রিক জটিলতা কমানোর পরামর্শ। ভারতের মাটি ব্যবহার করে তৃতীয় দেশে বাংলাদেশকে বাণিজ্য করতে দেয়া হবে না, দিল্লির বিবৃতি। জুলাই হত্যা মামলায় মোর্শেদ আলম কারাগারে, আবু সাইদ হত্যার তদন্ত ২ মাসের মধ্যে শেষ করার নির্দেশ। হাসিনা পরিবারের ১৬ কোটি টাকা অবরুদ্ধ, এস আলমের ৯০ বিঘা জমি জব্দের আদেশ।
সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@ekushe চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।